হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা কথা বলবো একটা মেমোরি ইঞ্জিন নিয়ে, যেটা মূলত আপনার এলএলএম বা এআই এজেন্ট তৈরি করতে কাজে লাগবে। সো সমস্যাটা হচ্ছে কি, দেখুন, যখন আমরা একটা এআই এজেন্ট তৈরি করি, যে কোনো একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম এর এপিআই ইউজ করে, তখন আপনি একটা জিনিস দেখবেন যে যখন আমরা একটা মেসেজ সেন্ড করি এবং তারপরে গিয়ে যখন আমরা আরেকটা মেসেজ সেন্ড করি, প্রথম মেসেজের কনটেক্সটটা দ্বিতীয় মেসেজটা কিন্তু ভুলে যায়, ঠিক আছে? সো এই সমস্যাটা সমাধান করার জন্যই মূলত মেমোরি ইঞ্জিনের প্রয়োজন হয়। বেশ কিছু মেমোরি ইঞ্জিন প্রজেক্ট রয়েছে, বাট আজকে আমরা যে মেমোরি ইঞ্জিনটা নিয়ে কথা বলতেছি সেটা মূলত ওপেন সোর্স। সো চলুন প্রথমে আমরা প্রবলেমটা দেখি, এরপরে আমরা কিভাবে মেমোরি ইঞ্জিন ব্যবহার করে প্রবলেমটাকে সলভ করতে পারি আমরা সেই জিনিসটা দেখব। প্রবলেমটাকে বোঝার জন্য আমি একটা পাইথন প্রজেক্ট রান করব। তো আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, ধরুন আমি এটার নাম দিলাম। ফোল্ডারটা ক্রিয়েট করার পরে আমি এটাকে ভিএস কোডে ওপেন করছি। ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করার পরে আমি একটা পাইথন প্রজেক্ট স্টার্ট করব। তো এর জন্য আমি কমান্ড দিব ইউভি ইনিট। আপনি চাইলে পিপও ইউজ করতে পারেন, বাট ইদানিংকালে আমি ইউভিটাকে বেশি ইউজ করতেছি এবং বেশি প্রিফার করতেছি। সো এইখানে আমরা যদি প্রবলেমটা দেখতে চাই, তো আমরা ওপেন এআই ইউজ করব। এর জন্য আমরা ওপেন এআই এসডিকেটা ইনস্টল করে নিব। ওপেন এআইটা ইনস্টল হয়ে গেলে আমরা এখানে কোড করা শুরু করব। ফ্রম ওপেন এআই ইম্পোর্ট ওপেন এআই, এবং আমরা একটা ক্লায়েন্ট তৈরি করব ওপেন এআইয়ের জন্য। ক্লায়েন্ট তৈরি করার পরে আমরা এআইকে মেসেজ দেওয়ার জন্য একটা ভ্যারিয়েবল তৈরি করব, যেটার আমি নাম দিলাম রেসপন্স। সো এটা হচ্ছে আমার ছোট্ট একটা প্রোগ্রাম। এখানে আসলে আহামরি কিছু নেই, আমরা জাস্ট ওপেন এআইকে ইম্পোর্ট করছি এবং ওপেন এআইকে ইম্পোর্ট করে একটা ক্লায়েন্ট ইনস্ট্যান্স তৈরি করছি, এবং আমরা একটা মেসেজ পাঠাচ্ছি যেটা হচ্ছে ওপেন এআই GPT-4o এই ভার্সনটা ইউজ করতেছে। এবং এই মেসেজটা রান করার জন্য আমাদের ওপেন এআই এপিআই কি লাগবে। এর জন্য আমি একটা এনভায়রনমেন্ট ফাইল তৈরি করব। ওপেন এআই এপিআই কিটাকে নিয়ে আসবো। ওপেন এআই এপিআই কি পেতে আমি চলে যাব platform.openai.com। এখানে আসার পরে এই যে এইখানে যে সেকশনটাতে এপিআই কি লেখা আছে, এইখানটাতে আমি ক্লিক করব এবং ক্রিয়েট নিউ সিক্রেট এই বাটনে ক্লিক করব। আমি এটার নাম দিয়ে দিলাম মেমোরি টিউটোরিয়াল। প্রজেক্ট একটা সিলেক্ট করব এবং ক্রিয়েট সিক্রেট কিতে সিলেক্ট করব। এটা হচ্ছে আমার এপিআই কি। তো আমি এটাকে কপি করব। কপি করার পরে ওপেন এআই এপিআই কি এর ভ্যালু হিসেবে এটাকে দিয়ে দেব। অ্যান্ড আমি আবারও এই মেইন ডট ফাইলটাতে চলে আসলাম, এবং এই যে ভ্যালুটা আমরা দিলাম, এই ভ্যালুটাকে রিড করার জন্য আমাদের .env নামে একটা প্যাকেজ লাগে। যারা আমরা পাইথন ব্যবহার করি তারা তো সবাই জানি। সো .env যেই প্যাকেজটা আছে এটাকে আমি অ্যাড করে নিব। আমাদের প্রজেক্ট ফাইলে দেখুন .env যুক্ত হয়ে গেছে। এখন আমি এখান থেকে ফ্রম .env লোড .env এবং ইম্পোর্ট ওএস এটাকে নিব। ওপেন এআই যে ক্লায়েন্ট ইনস্ট্যান্সটা আছে এখানে এসে আমি এপিআই কি অ্যাড করে নিব। সো দ্যাটস ইট, আমাদের প্রোগ্রামটা কিন্তু তৈরি হয়ে গেছে অন্তত টেস্ট করার জন্য। এখন আমরা প্রজেক্টটাকে কিন্তু তার আগে আমার যে রেসপন্সটা আছে আমি এটাকে একটু প্রিন্ট করে দেখব। তো এটার জন্য রেসপন্স, যদি আমি আমার প্রোগ্রামটাকে রান করি, আমি কিছুটা জুম করে নেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে দেখুন আমাদের এআই থেকে কিন্তু অ্যান্সার চলে আসছে। হাই আনিস, ইটস গ্রেট টু মিট সামওয়ান সো প্যাশনেট অ্যাবাউট প্রোগ্রামিং অ্যান্ড শেয়ারিং নলেজ। ঠিক আছে, তো এইখানে আমাদের অ্যান্সারটা চলে আসছে। এখন দেখেন আমরা কি করব, এইখানে যদি আমি আরও একটা মেসেজ সেন্ড করি, হ্যাঁ, ধরুন আমি এখানে দিলাম, আচ্ছা এটার নাম আমি রেসপন্স 2 দিব। হ্যাঁ, 2 দেওয়ার পরে এখানটাতে আমি সেম মডেল ইউজ করব, এবং মেসেজ হিসেবে আমি যদি এখন এটাকে জানতে চাই যে তুমি আমার সম্পর্কে কী জানো, দেখেন এটার উত্তর কী দেয়। হ্যাঁ, আমি এখানে ধরুন জানতে চাইবো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি, এবং তারপরে এসে আমি আবারও প্রিন্ট করব এই দ্বিতীয় রেসপন্স যেটা আছে এটা প্রিন্ট করব। বাট দুটোর মধ্যে একটু পার্থক্য সৃষ্টি করার জন্য আমি এফ স্ট্রিং ব্যবহার করি। ওকে, এখন আমরা দেখুন দুইটা মেসেজ দিলাম। প্রথম মেসেজের মধ্যে আমি আমার সম্পর্কে বলছি, এবং দ্বিতীয় মেসেজে আমি ওই জিনিসটাকে জানতে চেয়েছি যে তুমি আমার সম্পর্কে কী জানো। আমি যদি এখন আমার প্রোগ্রামটাকে রান করি, দেখুন উত্তর কী আসে। ওকে, এইখানটাতে দেখুন যে রেসপন্স ফ্রম ফার্স্ট মেসেজ, এখানে প্রথম যে মেসেজ তার উত্তর আসছে এইটা যে হাই আনিস, ইটস গ্রেট টু হিয়ার অ্যাবাউট ইউর প্যাশন। আচ্ছা এগুলা ব্লা অনেক কিছু আছে। দেখুন রেসপন্স ফ্রম সেকেন্ড মেসেজে বলতেছে আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু পার্সোনাল ডাটা অ্যাবাউট ইন্ডিভিজুয়াল আনলেস ইট হ্যাজ বিন শেয়ার্ড উইথ মি। আচ্ছা, তাহলে এখানে প্রবলেমটা কি বুঝতে পারছেন? দেখেন আমরা একই প্রোগ্রামিংয়ে একই ফাইলের মধ্যে দুইটা
এপিআইকে কল করছি, কিন্তু প্রথম এপিআই দ্বিতীয় এপিআইয়ের সাথে কানেক্টেড না। দ্বিতীয়বার আমরা যখন জিজ্ঞাসা করেছি, সে আমার প্রথম কনটেক্সটটা কিন্তু ভুলে গেছে যে আমি প্রথমে তাকে আমার সম্পর্কে কি বলেছিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে সবথেকে বড় একটা সমস্যা যখনই আমরা এআই এজেন্ট তৈরি করতে যাই। এই সমস্যার সমাধানটা মূলত করে মেমোরি ইঞ্জিনে। ঠিক আছে, আমরা এর সঙ্গে যখনই মেসেজ করব, মেমোরি ইঞ্জিন করবে কি, সেটাকে ইন্টারসেপ্ট করবে, ইন্টারসেপ্ট করে আমাদের কনটেক্সটটা এআইকে প্রোভাইড করবে। তো চলুন এখন আমরা আমাদের মেমোরি ইঞ্জিনটাকে দেখি। আজকে আমরা যে মেমোরি ইঞ্জিনটা নিয়ে কথা বলছি এটার নাম হলো মেমোরি। সো আমরা হচ্ছে আজকে এই মেমোরি ইঞ্জিনটা নিয়ে কথা বলতেছিলাম, যেটা হচ্ছে memorylabs.ai। এখানে এই ওয়েবসাইটটাতে আসলে পেয়ে যাবেন। এবং আমরা যদি এর ডক সেকশনটাতে যাই, তাহলে আপনি এখানে দেখুন এটা ডকুমেন্টেশনে বিস্তারিত দেওয়া আছে যে কীভাবে এই মেমোরি ইঞ্জিনটাকে ইউজ করতে হয়। ঠিক আছে, তো এইখানটাতে এই যে উপরের যে সেকশনটা, এই জায়গাটাতে দেখুন দুটো সেকশন আছে, একটা হচ্ছে মেমোরি ক্লাউড আর একটা হচ্ছে মেমোরি BYODB। ঠিক আছে, BYODB মানে হচ্ছে ব্রিং ইউর ওন ডেটাবেস। সো দুইভাবে হচ্ছে আপনি এই মেমোরি ইঞ্জিনটাকে ইউজ করতে পারেন। প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে মেমোরি ক্লাউড, তার মানে ইনাদের যে ক্লাউড সার্ভিসটা আছে, ক্লাউড সার্ভিসটার জন্য এই যে এখানটাতে যাবেন memorylabs.ai এবং এখানে সাইন আপ করবেন। এটা হচ্ছে মেমোরি ক্লাউড আর এটা হচ্ছে মেমোরি BYODB। যখন আপনি এই মেমোরি ইঞ্জিনটাকে আপনার নিজস্ব ডাটাবেজের সাথে ইউজ করতে যাচ্ছেন, এতে করে হবে কি যে আপনার কাস্টমারের ডাটা বা আপনার এআই এজেন্টের যে ডাটা সেটা শুধুমাত্র আপনার সার্ভারেই থাকবে, থার্ড পার্টি কোনো সার্ভারে আপনি সেই ডাটাগুলো রাখতেছেন না। এবং আপনি যদি এই GitHub-এ ক্লিক করেন, তাহলে আপনি এদের GitHub রিপো যেটা আছে সেটাতে চলে যাবেন। এইখানটাতে আপনি আসলে দেখতেছেন যে এটা হচ্ছে একটা ওপেন সোর্স প্রজেক্ট। হ্যাঁ, এবং আপনি যদি এই জায়গাটাতে দেখেন এই প্রজেক্টটার যে স্লোগান আছে সেটা হচ্ছে দি মেমোরি ফ্যাব্রিক ফর এন্টারপ্রাইজ এআই। হ্যাঁ, তো এটাকে আমরা ব্যবহার করে আজকে দেখব যে কিভাবে আমরা আমাদের এই যে সমস্যাটা আমরা দেখলাম সেই সমস্যাটাকে সমাধান করতে পারি। প্রথমে আমি ক্লাউড ব্যবহার করে দেখাবো, তারপর হচ্ছে আমি আমার নিজস্ব ডাটাবেস ব্যবহার করে দেখাবো। তো ক্লাউড ব্যবহার করার জন্য যেটা করতে হবে, আমরা এই সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। হ্যাঁ, এরপরে আমরা ডক্সে চলে যাব এবং এখান থেকে লক্ষ্য রাখবেন যে এখান থেকে যেন আপনার মেমোরি ক্লাউড এই সেকশনটা সিলেক্ট করা থাকে এবং আমরা এই ইনস্টলেশন এই জায়গাটাতে চলে যাব। হ্যাঁ, এখানে দেখুন ইনস্টল করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেহেতু আমি প্যাকেজ ম্যানেজার হিসেবে ইউবি ইউজ করতেছি, আমি এখান থেকে ইউবি সিলেক্ট করব এবং তারপরে কপি বাটনটাতে ক্লিক করার পরে আমি এই জায়গাটাতে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে ইন্টার প্রেস করলেই মেমোরি এসডিকিটা আমার ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি যদি আবার ডকুমেন্টেশনে যাই তাহলে দেখুন এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। আচ্ছা, এখানে LLM প্রোভাইডার এসডিকে যেটা আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি OpenAI এর, আপনি চাইলে অ্যানথ্রোপিক, গুগল জেমিনাই, XAI যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে দেখেন বলতেছে যে API কি সেট আপ। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি OpenAI এর API কি সেট আপ করে নিয়েছি, আমরা এখন মেমোরির API কি সেট আপ করে নিব। হ্যাঁ, মেমোরি API কিটা আপনার তখনই লাগবে যদি আপনি মেমোরি ক্লাউড ইউজ করতে চান, আর আপনি যদি ক্লাউড ইউজ না করতে চান তখন আর আপনার API কিটার প্রয়োজন নেই। সো আমি যেহেতু প্রথমবারে আপনাদেরকে মেমোরি ক্লাউড ইউজ করে দেখাচ্ছি, এই জন্য আমার API কি লাগবে। তো আমি মেমোরি API কি এটাকে কপি করলাম, কপি করার পরে আমি আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটাতে চলে আসব এবং এইখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি মেমোরির ওয়েবসাইটে যাব, আমার ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানটাতে এই যে API কিজ এইখানটাতে যাব এবং আমি এখানে ক্রিয়েট API কি বাটনটাতে ক্লিক করে নতুন একটা API ক্রিয়েট করে নিব। এটা হচ্ছে আমার API কি, আমি এটা এনে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে আমি এই মেইন ফাইল যেটা আছে আমার সেই ফাইলটাতে চলে আসব এবং আমি আবারও ডকুমেন্টেশনটাতে যাব। ডকুমেন্টেশনটাতে আসার পরে আমি ইউজ কেসেস এই সেকশনটাতে আসব। এখানে দেখুন কাস্টমার সাপোর্ট চ্যাটবোর্ড, পার্সোনালাইজড AI অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি এজেন্ট ওয়ার্কফ্লো। অর্থাৎ আপনি এটা দিয়ে আপনি চাইলে সাপোর্ট চ্যাটবোর্ড তৈরি করতে পারেন, পার্সোনালাইজড AI অ্যাসিস্ট্যান্ট তৈরি করবেন, আপনি চাইলে এটাকে আপনি মাল্টি এজেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সো আমরা এইখানটাতে যে এক্সাম্পলটা দেওয়া আছে আমরা এটা একটু ইউজ করে দেখব। সো এর জন্য আমাদের মাত্র কয়েকটা লাইন অ্যাড করতে হবে, মাত্র কয়েকটা লাইনের মধ্যেই দেখবেন যে আপনার মেমোরি ইঞ্জিন রেডি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করবো, এই যে ফ্রম মেমোরি ইম্পোর্ট মেমোরি এই অংশটুকু আমরা কপি করে নিলাম। কপি করা শেষ। এরপরে আমরা যে ক্লায়েন্ট তৈরি করেছিলাম OpenAI এরপরে আমরা এই লাইনটা যুক্ত করে দিব। এই লাইনটা অ্যাড করে দিলে হবে কি যে আমরা এরপরে যখনই OpenAI এর সাথে চ্যাট করব তখনই এই মেমোরি আমাদের চ্যাটটাকে ইন্টারসেপ্ট করবে এবং চ্যাটটাকে ইন্টারসেপ্ট করার পরে আমাদের মেমোরি কনটেক্সট সেখানে প্রোভাইড করবে। ঠিক আছে, এরপরে আমরা কোডিংয়ের এই অংশটুকু কপি করব। ওকে, এইখানটাতে মেমোরি ডট অ্যাট্রিবিউশন যে মেথডটা আছে এটা একটু বোঝার আছে। এইটা বোঝার জন্য আমরা প্রথমে
এই মেমোরি কিভাবে কাজ করে বা মেমোরির আর্কিটেকচার যেটা আমরা এটাকে একটু দেখব। এটা দেখার জন্য আমরা এই কোর কনসেপ্টের মধ্যে আর্কিটেকচার যে সেকশনটা আছে এই সেকশনটাতে আসবো। এই সেকশনটাতে দেখেন যে মেমোরি ক্লাউড কিভাবে কাজ করে, এরপরে আমরা মেমোরি BYODB যখন দেখব তখন আমরা দেখব যে BYODB কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব। সো ধরুন এইটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আপনার অ্যাপ্লিকেশনে যখনই ইউজার LLM ক্লায়েন্টে মেসেজ করে তখন মেমোরি SDK এটাকে ইন্টারসেপ্ট করে। এই যে এখানটাতে দেখুন লেখা আছে মেমোরি ইন্টারসেপ্ট দ্য LLM কল। হ্যাঁ, এটা হচ্ছে LLM মডেল বা রেসপন্স, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের যে মেসেজটা এই মেসেজটা LLM এর কাছে যাওয়ার মাঝখানেই মেমোরি SDK সেটাকে ইন্টারসেপ্ট করে। মেমোরি SDK ওটাকে ইন্টারসেপ্ট করে অ্যাডভান্স অগমেন্টেশনের মাধ্যমে মেমোরি ক্লাউড যেটা আছে অর্থাৎ এদের ক্লাউড সার্ভার যেটা আছে সেটাতে পাঠায়। সেটাতে পাঠানোর পরে মেমোরি ক্লাউড কি করে আপনার ম্যানেজ স্টোরেজ, অ্যাডভান্টেজ অগমেন্টেশন এবং রিকল ইঞ্জিন এই তিনটা সমন্বয়ে একটা কনটেক্সট তৈরি করে সেই কনটেক্সটটাকে সে আবারও সেই মেমোরি SDKতে পাঠায় এবং মেমোরি SDK এরপরে LLM মডেলের কাছে আপনার যে মেসেজটা আছে অর্থাৎ আপনার ইউজারের যে মেসেজটা আছে ওই মেসেজটা LLM এর কাছে পাঠায়। LLM যখন মেসেজটা পায় তখন আপনার ইউজার যে আছে বা আপনার অ্যাপ্লিকেশন যে ইউজ করতেছে তার সকল কনটেক্সট সহকারে মেসেজটা পায়। যেহেতু LLM এর কাছে আপনার ইউজারের সম্পর্কে সকল কনটেক্সট আছে এই জন্য তার অ্যান্সার করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে এর আর্কিটেকচার। আমরা যেটা বলতেছিলাম যে অ্যাট্রিবিউশনের মধ্যে কয়েকটা জিনিস বোঝার আছে, তো এইটা বোঝার জন্য আমরা এইখানটাতে চলে আসবো হাউ মেমোরি ওয়ার্কস। এই মিনিটটাতে আসার পরে দেখুন এইখানটাতে লেখা আছে অ্যাট্রিবিউশন কি এবং কিভাবে কাজ করে। ঠিক আছে, সো প্রথমে যে জিনিসটা আছে অ্যাট্রিবিউশনের মধ্যে দেখুন এন্টিটি হচ্ছে কি দ্য পারসন, প্লেস ওয়ার থিংস জেনারেটিং মেমোরিজ। ঠিক আছে, যে আপনার এজেন্টটাকে ইউজ করতেছে অর্থাৎ যেমন আমি ইউজ করতেছি, হ্যাঁ, সেই হচ্ছে এন্টিটি আইডি। এখন যদি ইউজার কোনো মানুষ ইউজ করে তাহলে এন্টিটি আইডিতে মানুষের নামটা দিতে হবে, অথবা প্লেস হলে প্লেস, অথবা মোট কথা হচ্ছে যে মেমোরি তৈরি হচ্ছে, যার বিহেভে মেমোরিটা তৈরি হচ্ছে ওইটাই হচ্ছে এন্টিটি আইডি। যেমন দেখুন এইখানে একটা উদাহরণ দেওয়া আছে। সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি দেখুন প্রসেস আইডি মানে কি, এই যে এইখানটাতে দেখুন প্রসেস আইডি দি এজেন্ট প্রোগ্রাম ওর ওয়ার্কফ্লো ক্রিয়েটিং মেমোরিজ। ঠিক আছে, দেখুন এন্টিটি হচ্ছে দ্য পারসন আর প্রসেসটা হচ্ছে দ্য এজেন্ট। ঠিক আছে, এরপর আপনি সেশন আইডিটা অটোমেটিক্যালি তৈরি হয়, এটার জন্য আপনাদের কিছু করতে হবে না। সো এইখানটাতে আমরা এসে কি করব, কাস্টমার যে এন্টিটি আইডিটা এখানে দেওয়া আছে আমরা এটাকে চেঞ্জ করে দেবো। যেহেতু এখন আমি চ্যাট করতেছি, ধরুন আমি এটার নাম দিয়ে দিলাম আনিসা ফিফি। ঠিক আছে, আমার যে নামটা আছে আমি এটাই দিলাম এবং প্রসেস আইডি হিসেবে সাপোর্ট বট, আচ্ছা এটাই থাক, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখন দেখেন, এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে কি হয়। ওকে, এখানে দেখেন মাত্র কয়েকটা লাইনের মধ্যেই কিন্তু আমরা আমাদের এআইকে মেমোরি প্রোভাইড করে ফেলছি। আচ্ছা, এইখানে একটা ইরোর আসছে, আমার ইরোরটা হচ্ছে কি, আচ্ছা এখানে যে ইরোরটা আসছে সেটা হচ্ছে আমার প্রজেক্টের মধ্যে SQL Alchemy এই প্যাকেজটা নাই, তো আমি এটাকে অ্যাড করে নিই। এখন যদি আমি প্রজেক্টটাকে আবারও রান করি, হোপফুলি এখন কাজ করবে। সো এখন দেখুন এই যে আমাদের রেসপন্স চলে আসছে। এখন যদি আমরা আমাদের রেসপন্সটা পূর্ণভাবে দেখি, ফার্স্ট মেসেজ থেকে আমাদের এই রেসপন্সটা আসছে, দ্যাটস ওয়ান্ডারফুল আনিস ব্লা ব্লা ব্লা। তারপরে দেখেন সেকেন্ড রেসপন্সটা কি আসছে, যে রেসপন্স ফ্রম সেকেন্ড মেসেজ হচ্ছে বেসড অন হোয়াট দ্য ইনফরমেশন ইউ হ্যাভ প্রোভাইডেড হিয়ার হোয়াট আই নো অ্যাবাউট ইউ। এবার দেখুন এখান থেকে চলে আসছে ইউর নেম ইজ আনিসা ফিফি এবং আমার সম্পর্কে আমি যে তথ্যগুলো প্রোভাইড করছি সবগুলো কিন্তু সে পেয়ে গেছে। এবং আমরা যদি এখন মেমোরি ক্লাউডে যাই তাহলে এই জায়গাটাতে দেখুন যে আমার সকল মেমোরি এই জায়গাটাতে সেভ হয়ে আছে। ঠিক আছে, আমি কি করতে পছন্দ করি না করি, অর্থাৎ আমি যেই তথ্যগুলো এই জায়গাটাতে দিয়েছিলাম, এই জায়গাটাতে যে তথ্যগুলো প্রোভাইড করছিলাম সবগুলো কিন্তু সে এখানে মেমোরি আকারে সেভ করে রাখছে। এবং আমি নেক্সট যখন এটাকে মেসেজ করব তখন সে এই কনটেক্সটগুলোই প্রোভাইড করবে, ফলে আমাদের LLM আরও সুন্দরভাবে আমাদেরকে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, এবং আপনি চাইলে এখানটাতে অ্যানালাইটিক্সও দেখতে পারেন যে মোট ইউনিক মেমোরি আছে হচ্ছে 24টা, এন্টিটি 2টা, এভাবে এখানে একটা অ্যানালাইটিক্স আসছে। সো দ্যাটস ইট, এই মেমোরি ইঞ্জিনটাকে ইমপ্লিমেন্টেশন করা এতটাই সহজ। এখন আমরা যদি চাই যে আমরা ক্লাউড ইউজ করব না, ঠিক আছে, আমরা যাচ্ছি আমরা ক্লাউড ইউজ করব না, আমরা আমাদের নিজস্ব ডাটাবেস ইউজ করব। এইটা আমরা কিভাবে করব, এর জন্য আমরা আবারও ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে যাওয়ার পরে এই যে মেমোরি BYODB এই যে সেকশনটা আছে এই সেকশনটাতে ক্লিক করব। এই সেকশনটাতে আসার পর আমরা ইনস্টলেশনে চলে যাব এবং এইখানে দেখুন মেমোরি ইনস্টল করতে বলা হচ্ছে, যেটা অলরেডি আমরা করে ফেলেছি। সামনে যাওয়ার আগে আমরা যখন মেমোরি BYODB এই ভার্সনটা ইউজ করি তখন এর আর্কিটেকচারটা কীভাবে কাজ করে এটা একটু দেখব। এর জন্য আমরা এই যে কোর কনসেপ্ট যে সেকশনটা আছে এর মধ্যে এই আর্কিটেকচার যে সেকশনটা আছে আমরা এখানে চলে আসব। এইটা হচ্ছে যখন আমরা নিজস্ব ডাটাবেস ব্যবহার করি
তখনকার আর্কিটেকচার। আমরা যে জিনিসটাতে দেখি এটা কিন্তু আসলে আমরা যখন মেমোরি ক্লাউড ইউজ করতেছিলাম তার থেকে যে অনেক বেশি ভিন্ন তা না, কিন্তু অনেকটা সিমিলারিটি আছে। তো এইটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করতেছি আমাদের কোড এবং এলএলএম ক্লায়েন্ট, যখনই আমাদের কোড বা আমাদের এলএলএম ক্লায়েন্টে কোনো মেসেজ আসবে তখন ওই মেসেজটা মেমোরি এসডিকেতে যাবে, ঠিক আছে। অর্থাৎ মেমোরি এসডিকে ওটাকে ইন্টারসেপ্ট করবে। যেমন এইখানটাতে দেখুন লেখা আছে এলএলএম র্যাপার অ্যাট্রিবিউশন এবং রিকল এপিআই। মেমোরি এসডিকে এটাকে র্যাপ করে আপনার স্টোরেজ লেয়ারে পাঠাবে অথবা অ্যাডভান্সড অগমেন্টেশন এইখানটাতে পাঠাবে। স্টোরেজ লেয়ারের মধ্যে কি থাকে দেখুন, এই যে কানেকশন রেজিস্ট্রি, স্কিমা বিল্ডার, ডাটাবেস অ্যাডাপ্টার, এবং অ্যাডভান্সড অগমেন্টেশনের মধ্যে থাকে ফ্যাক্ট এক্সট্রাক্টর, ইমবেডিংস এবং নলেজ গ্রাফ। আচ্ছা, এইখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে মেমোরি এসডিকে যেই মেমোরিগুলো সেভ করে, অনেকগুলো মেমোরি যদিও সে প্লেইন টেক্সট আকারে সেভ করে, কিন্তু লং টার্ম মেমোরির জন্য সে কিন্তু ইমবেডিং করে। হ্যাঁ, ভেক্টর ইমবেডিং যেটাকে বলা হয়, যারা এআই নিয়ে কাজ করেন তারা তো জানেন যে ভেক্টর ইমবেডিংস নামে একটা কনসেপ্ট এখানে আছে। হ্যাঁ, তো মেমোরি এসডিকে আপনার দৈনন্দিন যে মেমোরিগুলো আছে এগুলো সাধারণত প্লেইন টেক্সটে রাখে, কিন্তু লং টার্ম মেমোরি যেটা সে বিল্ড করে সেটা কিন্তু ইমবেডিংসে রাখে। এবং ইমবেডিংসে রাখার কিন্তু অনেক ফায়দা আছে। যারা এআই ব্যবহার করেন বা এআই এজেন্ট যারা তৈরি করেন তারা তো এই বিষয়টা জানেন যে ইমবেডিংস ব্যবহার করার মধ্যে কী ফায়দা আছে। এনিওয়ে, স্টোরেজ লেয়ার কিংবা অ্যাডভান্সড অগমেন্টেশনের পরে এই লেয়ারটা হচ্ছে কী করে, আপনার ডাটাবেজে ওই জিনিসগুলো সেভ করে। এবং আপনার ডাটাবেস ক্যান বি PostgreSQL, MySQL, MariaDB, Oracle আর অন্য আরও অনেক ডাটাবেস হতে পারে। অর্থাৎ SQL ডাটাবেস যেগুলো আছে এর যে কোনো একটা হতে পারে। দ্যাটস ইট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা যখন আমাদের নিজস্ব ডাটাবেস ইউজ করব তখনকার আর্কিটেকচার। চলুন আমরা সামনে যাই এবং আমরা এরপরে চলে আসবো ইউজ কেসেস, এই সেকশনটাতে আসবো। এবং এইখানটা থেকে দেখুন আমরা এই সেকশনগুলোকে কপি করব। তো প্রথমে হচ্ছে ইঞ্জিন, অর্থাৎ ডাটাবেস ইঞ্জিন। তো আমরা এই সেকশনটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এইখানটাতে পেস্ট করে দিব। এটাকে ইম্পোর্ট করে নিই। ওকে, সো আমরা এই ক্রিয়েট ইঞ্জিন এবং সেশন মেকার এই দুটোকে ইম্পোর্ট করে নিলাম ফ্রম SQL Alchemy। এরপর হচ্ছে আমরা এই মেমোরির এই জায়গাটাতে এসে আমরা কানেকশন সেশন লোকাল করে দিব। দ্যাটস ইট, ঠিক আছে। এইখানে আমরা পেস্ট করে দেওয়ার পরে আমাদেরকে আর কোনো পরিবর্তন লাগবে, আমার মনে হয় আর একটু পরিবর্তন লাগবে, সেটা হচ্ছে SQL ডাটাবেস তৈরি করা। এটার জন্য আমরা ইউজ কেস ইনস্টলেশন, এখানে আসার পর এই যে মেমোরি mem.config.storage.build এই অংশটুকু কপি করব। এই অংশটুকু কপি করার পরে এইখানে পেস্ট করব, ঠিক আছে। তো এইটার কাজ হলো আমাদের ডাটাবেস স্কিমাটা তৈরি করা, ঠিক আছে। যেহেতু আমরা আগে ক্লাউডে ইউজ করছিলাম তো তখন তো আর স্কিমা তৈরি করার প্রয়োজন হয় নাই, কিন্তু এখন আমরা যেহেতু লোকাল ইউজ করতেছি আমাদের ডাটাবেস তৈরি করা লাগবে এবং ডাটাবেসের স্কিমাও তৈরি করতে হবে। এবং এইখানটাতে দেখুন আমরা ডাটাবেস হিসেবে SQLite ইউজ করতেছি। এরপর আমি দেখাবো যে কীভাবে আপনারা PostgreSQL ইউজ করতে পারেন। তো এখন যদি আমি আমার প্রোগ্রামটা রান করি, এই যে দেখুন মেমোরি এটা রান করা শুরু হয়ে গেছে এবং এই অংশটুকু দেখুন এখানে ডাটাবেজে স্কিমা তৈরির কাজ চলতেছে। এবং দেখুন আমার অ্যান্সারটাও কিন্তু চলে আসছে, ঠিক আছে। যেমন ধরেন এই যে দেখুন রেসপন্স ফ্রম ফার্স্ট মেসেজ, এবং এর নিচে আসলে এই যে দেখুন রেসপন্স ফ্রম সেকেন্ড মেসেজ, ঠিক আছে। ফ্রম দ্য ইনফরমেশন ইউ হ্যাভ শেয়ার্ড আই নো দ্যাট ইউ আর আনিসা ফিফি ফ্রম বাংলাদেশ, ঠিক আছে। এবং আমরা যদি এই ডাটাবেসটাকে একটু দেখি তাহলে এইখানে এই যে দেখুন স্কিমাটা এবং আমাদের যে কনভারসেশনটা আসছে এই কনভারসেশনটা এখানে সেভ হয়ে গেছে। তারপরে এই যে মেমোরি এন্টিটি যেটা তৈরি হয়েছে এটা এখানে চলে আসছে। এখন আপনি যদি চান যে না আমি SQLite ব্যবহার করব না, বা প্রোডাকশনে তো আসলে SQLite সাধারণত মানুষ ব্যবহার করে না, আপনি যদি চান যে সার্ভারলেস ডাটাবেস যেগুলো আছে ওইগুলো ইউজ করবেন, তাহলে এই যে দেখেন মেমোরি সাপোর্ট SQLite, PostgreSQL, MySQL, MariaDB, Oracle সবগুলোই কিন্তু এটা কি করে সাপোর্ট করে। তো আমরা যদি একটা PostgreSQL ব্যবহার করে দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি, ধরুন আমি নিউনে গেলাম, নিউনের ড্যাশবোর্ডে যাব আমি। এখানে আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং এটার নাম দিব মেমোরি এবং ক্রিয়েট দিলাম কানেকশন স্ট্রিং। এই যে অংশটুকু আমি এটা কপি করব। কপি করার পর আমি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে আসব। আসার পরে আমি এখানে ডাটাবেস URL এবং এইখানটাতে আমি চেঞ্জ করে দিব এবং এই জায়গাটাতে আমরা os.getEnv এটা করে দেব। এখন যদি আমি আবারও প্রোগ্রামটাকে রান করি
তাহলে কি হবে, প্রথমত হচ্ছে আমাদের এই যে ডাটাবেসটা আছে, যার টেবিল এখন ফাঁকা আছে, কোনো টেবিল নেই, এই স্কিমাটা আগে তৈরি হবে, তারপরে আমার মেসেজটা যাবে, মেসেজটার যে অ্যান্সারটা হবে সেগুলো এখানে সেভ করে রাখবে। আমি যদি আবারও প্রোগ্রামটাকে রান করি, ওকে, এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের PostgreSQL রান করার জন্য যে মডিউলটা লাগবে এটা ইনস্টল করা হয়নি। তো আমরা এটাকে ইনস্টল করে নিব। ধরুন আমি এটা করলাম psycopg2 বাইনারি। এখন যদি আমি আবারও রান করি, এই যে দেখুন আমাদের প্রোগ্রামটা কিন্তু রান করা শুরু হয়ে গেছে এবং এখনই সে স্কিমাগুলো তৈরি করবে। এই যে দেখুন স্কিমাগুলো তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, দেখুন প্রথম মেসেজ থেকে কিন্তু রেসপন্সও চলে আসছে, রেসপন্স ফ্রম ফার্স্ট মেসেজ, এবং এই যে এখানটাতে হচ্ছে রেসপন্স ফ্রম সেকেন্ড মেসেজ, ঠিক আছে। এবং এখানে দেখুন বেসড অন ইনফরমেশন ইউ হ্যাভ শেয়ার্ড আই নো দ্যাট ইউ আর আনিস আফিফি, ঠিক আছে। এবং আমরা যদি আমাদের ডাটাবেস এর টেবিলগুলো দেখি, এটাকে একটু রিফ্রেশ দিই, এই যে দেখুন আমাদের ডাটাবেসের স্কিমাগুলো তৈরি হয়ে গেছে এবং এই মেমোরিগুলো সে সেভ করে ফেলছে, ঠিক আছে। দ্যাটস ইট। আপনি চাইলে SQLite ইউজ করতে পারেন, আপনি চাইলে PostgreSQL ইউজ করতে পারেন, আপনি চাইলে যে কোনো SQL ডাটাবেস ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন ধরুন আপনি চাচ্ছেন কি যে আপনি API তৈরি করবেন বা ব্যাকএন্ড তৈরি করবেন ফার্স্ট API দিয়ে এবং এই মেমোরি ইউজ করে, তাহলে আপনি কীভাবে করতে পারেন এটার জন্য একটা এক্সাম্পলও দেওয়া আছে। আমরা যদি আবারও ডকুমেন্টেশনটাতে যাই, ডকুমেন্টেশনটা আসার পরে এখানে দেখুন এসিং প্যাটার্নস নামে একটা অংশ আছে। এই জায়গাটাতে যাওয়ার পরে এই যে দেখুন ফার্স্ট API এক্সাম্পল নামে একটা সেকশন আছে। আমরা কি করতে পারি, এই অংশটুকু কপি করে নিয়ে আসতে পারি। কপি করার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম এবং ডাটাবেস হিসেবে আমরা ডাটাবেস যে PostgreSQL আছে আমরা ওইটাই ব্যবহার করব। ফার্স্ট APIটা এখনও পাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এটাকে এখনও ইনস্টল করিনি। আমরা এটাকে ইনস্টল করে নিব এবং UVcornটাকেও আমরা ইনস্টল করে নেব, ঠিক আছে। UVcorn এবং ফার্স্ট API বইটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা কোডিংটাকে দেখি যে এখানটাতে কি আছে, দেখুন এইখানে জিনিসটা খুবই সহজ। প্রথমত হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট API ইনস্ট্যান্সটা কল করছি। যারা আপনারা ফার্স্ট API নিয়ে কাজ করছেন তারা তো অলরেডি জানেনি, কোডটা আপনাদের কাছে অনেক সিমিলার মনে হবে। এবং এইখানে মাত্র আমরা একটাই রাউট তৈরি করছি, যেই রাউটটা হলো পোস্ট রাউট, এবং তার URLটা হচ্ছে এরকম যে চ্যাট এবং তারপর হচ্ছে ইউজার আইডি, এবং আমরা চ্যাট নামে একটা ফাংশন ডিক্লেয়ার করছি, যে ফাংশনটা ইউজার আইডি এবং রিকোয়েস্ট নামে দুইটা প্যারামিটার গ্রহণ করবে। দুইটা প্যারামিটার নেওয়ার পরে এই যে এখান থেকে আমরা ক্লায়েন্ট তৈরি করতেছি, যেটা হচ্ছে Async OpenAI, এই ক্লায়েন্টটা তৈরি করতেছি। এখানে প্রসেস আইডি হিসেবে ফার্স্ট API Async দেওয়া আছে। এইখানটাতে হচ্ছে আপনি আপনার এজেন্টের নাম দিবেন, যেমন আমি যদি দিই চ্যাটবট, ধরুন আমি দিলাম চ্যাটবট, ঠিক আছে। এটা হচ্ছে আমার এজেন্ট আইডি। তো আমরা এটাকে রান করি। প্রোগ্রামটাকে রান করার পরে এই যে এখানে দেখুন আমার প্রোগ্রামটা রান হচ্ছে এবং এইটা হচ্ছে এই যে আমার প্রোগ্রামটা রান হচ্ছে, কিন্তু এখানে মনে হয় কিছু ইরর দেখা দিছে। কি ইরর দেখা দিছে আমি একটু দেখে নিই। সো ইররটা মনে হচ্ছে আমরা আচ্ছা, এখানে যে ইররটা আসছে সেটা হচ্ছে আমরা .env থেকে লোডই করিনি। তো আমি অ্যাপটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমি আবারও ফ্রম .env থেকে load.env এটা কল করব এবং এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটাকে লোড করব। এখন যদি আমি আবারও অ্যাপটাকে রান করি, ওকে, এখন মনে হয় আমাদের অ্যাপটা ঠিকঠাক মতো রান হচ্ছে। এবং এখন দেখুন মেমোরি সেশন শুরু হয়ে গেছে। এই URLটাতে আমাদের পোস্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা পোস্টম্যান না, আমরা রিকোয়েস্টলি ইউজ করব এবং আমরা ক্রিয়েট নিউ রিকোয়েস্ট এই বাটনটাতে ক্লিক করব এবং এই জায়গাটাতে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিব এবং আমাদের যে রাউটটা ছিল রাউটটা হচ্ছে /chat/user-id। তো আমি /chat/user-id ইউজার আইডি হিসেবে আমি আগে যে ইউজার আইডি অর্থাৎ আমাদের এন্টিটি আইডি যেটা ইউজ করছিলাম ওইটাই দিব, এটা দিলাম। এবং এটা হচ্ছে একটা পোস্ট রিকোয়েস্ট, আমি এটাকে গেট থেকে পোস্ট চেঞ্জ করে দিলাম এবং বডির মধ্যে আচ্ছা বডি হিসেবে আমাদের কি দিতে হবে, যে এখানটাতে দেখুন বডি হিসেবে কি দিতে হবে, আচ্ছা রিকোয়েস্ট এবং request.message আমাদের বডি হিসেবে মেসেজ সেন্ড করতে হবে। তো আমি মেসেজটাকে
কপি করলাম, কপি করার পরে আমি মেসেজ এবং এটার ভ্যালু হিসেবে আমি যদি এখন দিই এবং আমি যদি এখন সেন্ড করি, আচ্ছা একটা ইরোর আসছে আমাদের, আমি একটু বড় করে নিই এটাকে, জুম করা যাচ্ছে না। ইরোরটা হচ্ছে কি আসছে যে টাইপ মডেল অ্যাট্রিবিউশন টাইপস বডি ইনপুট শুড বি ভ্যালিড ডিকশনারি অর অবজেক্ট অর এক্সট্রা। আচ্ছা এখানে সমস্যা হচ্ছে যে আমি এখানে হেডার দিই নি, হ্যাঁ হেডার দিই, হেডারের মধ্যে আমার কন্টেন্ট টাইপ দিয়ে দিতে হবে। তো আমি কন্টেন্ট টাইপ এবং এখানে আমি দেবো অ্যাপ্লিকেশন /json। এখন আশা করছি কাজ করবে, হ্যাঁ আশা করতেছি যে কাজটা করতেছে। হ্যাঁ এবং এই যে দেখুন রেসপন্স চলে আসছে যে আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট ইউ আনলেস ইউ শেয়ার সামথিং ডিউরিং আওয়ার কনভারসেশন। আচ্ছা আমাদের মেমোরিটা পাইনি, মেমোরিটা না পাওয়ার কারণ কি হতে পারে দেখি আমরা এই জায়গাটাতে আবার আসি। তো এখানে আগের মেমোরিটা না পাওয়ার কারণ হলো যে আমরা আগে যে কোডিংগুলো করেছিলাম সেখানে কিন্তু আমার প্রসেস আইডির নাম দিয়েছিলাম সাপোর্ট বট, হ্যাঁ কিন্তু এই জায়গাটাতে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আমি নাম দিয়েছি চ্যাট বট। সো যদিও আমার এন্টিটি একই আছে কিন্তু যেহেতু প্রসেস আইডি বা চ্যাট এজেন্ট ভিন্ন হয়ে গেছে যার কারণে পুরোনো মেমোরিটার কনটেক্সট সে পায় নাই, ঠিক আছে। আচ্ছা আমি এখন দেখি আবারও মেমোরি পাঠাই, এখন যদি আমি আবারও জিজ্ঞাসা করি, এখন দেখুন সে কিন্তু আমার নামটা মনে রেখেছে এবং অ্যান্সার করছে যে ইয়োর নেম ইজ আনিসা ভিভি। সো এভাবেই হচ্ছে আপনি এআই বা আপনার এলএলএমকে মেমোরি দিতে পারেন এবং আপনি চাইলে এই মেমোরি ইঞ্জিনটাকে ব্যবহার করতে দেখতে পারেন বিকজ এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট, এটা হচ্ছে সব থেকে ভালো একটা দিক। এবং আপনি চাইলে এর গিটহাবে যেতে পারেন, গিটহাবে গিয়ে এই প্রজেক্টটাকে স্টার্ট দিয়ে দিতে পারেন, এতে করে ডেভেলপারদের ভালো লাগবে। এনিওয়ে আশা করছি আপনাদের জিনিসটা ভালো লেগেছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।